আম আজকে আমাদের ওয়েবিনারটা আমরা করতেছি লাইফ সায়েন্সের উপর। আমাদের সাথে থাকছে এমডি সরোয়ার আলম পারভেজ। আমরা তাকে প্রথমে ওয়েলকাম করে নিচ্ছি। ওয়েলকাম সরোয়ার। Hello, Newton. How are you? এই তো প্রথমে আসলে ওয়েবিনার অনেক দিন ধরেই তো তুই জাপানে গবেষণা করতেছিস, তারপরে এখন সামনে আমেরিকার দিকে আসতেছিস। প্রথমে তো আমরা দুইজনেই এই শাহজালালে পড়তাম, তখন তোর সাথে পরিচয়। তো তারপর থেকে যে তুই যে মানে জাপানে আসলি রিসার্চ ফেলো হিসেবে, তারপরে এখন যে তুই আমেরিকাতে সামনের দিকে আসতেছিস, এই পুরা যে তোর যে যাত্রাটা বা জার্নিটা, এটা নিয়ে তুই যদি মনে কর যে প্রথমে বলতে তুই কিভাবে আগালি, এটা আর কি প্রথম কোশ্চেন। আচ্ছা, বুঝতে পারলাম। সো প্রথমে আমি তোকে ধন্যবাদ জানাই যে আমাকে আসলে কিছু বলার সুযোগ দিছস। সো আসলে আই অ্যাপ্রিশিয়েট তোর এই কাজটাকে, যে মানে আমাদেরকে এটা খুবই গুরুত্বপূর্ণ। আসলে আমরা আসলে ওইগুলো জানি না। তো যাই হোক, আমি শর্টলি আমার যে জার্নিটা এটা আমি শর্টলি বলি যে কিভাবে আসলে আমার রিসার্চ ক্যারিয়ার আমি শুরু করি এবং কিভাবে আমি এখন যে আমেরিকাতে পিএইচডি পেলাম বা এটা কিভাবে আমার ফুল ফান্ডেড স্টাডি পেয়েছি, আমি ব্রিফলি জাস্ট বলব। তো আসলে আমি আমার রিসার্চ যেটা সেটা আসলে শুরু করছি বলতে গেলে আ আ রিসার্চ এর প্রতি আমার যে ইন্টারেস্ট আসলে সেটা যে একেবারে আগে থেকে ছিল তা না। আমি যখন ইউনিভার্সিটিতে ১ম আসি, জেনেটিক্স এ শাহজালালে যখন ১ম আসি, তখন আমাদের যে বিভিন্ন স্যাররা ক্লাস নিতে আসতো ইন্ট্রোডাকশন ওরিয়েন্টেশন টাইপের, তখন আসলে তাদের যে বিভিন্ন ধরনের কথা থেকেই আসলে আমি মোটিভেশনটা পাই যে না, আসলে আমি ১ম এ আসলে যেটা সত্যি বলতে আমি ১ম এ জেনেটিক্স সম্পর্কে খুবই কম জানতাম। যে জেনেটিক্স আসলে কি, এখানে কি করা যায় জানতাম না। সো ডিপার্টমেন্টে আসার পরেই আসলে এই সাবজেক্ট সম্পর্কে জানা হয় এবং যে স্যারদের যে আ অ তাদের যে রিসার্চ বা তাদের যে মোটিভেশন এখান থেকে আসলে জানা। তো আমি অ্যাকচুয়ালি সত্যি বলতে আমি ফার্স্ট ইয়ার থেকেই রিসার্চ ইনভলভ হওয়ার জন্য চেষ্টা করছিলাম। বাট যেটা সত্যি বলতে আমি অনেকের সাথেই অনেক বড় ভাইরে নক দিছি। আমার খুব ফার্স্ট ইয়ারেই আমি একদম ফার্স্ট ইয়ারের শেষের দিকে আমি অনেক বড় ভাইরে নক দিছি, অনেক স্যারের সাথে কথা বলছি। বাট আসলে কারো থেকে আসলে পজিটিভ রেসপন্সটা পাই নাই রিসার্চ এর ক্ষেত্রে। সবারই একটা কথা ছিল যে আসলে আমি হচ্ছে নিউ স্টুডেন্ট বা এই লেভেলে রিসার্চ করা যায় না বা এরকম। তো আসলে যেটা আমাদের দেশে সচরাচরই হয় যে না, আমরা মনে করি যে আসলে 4th ইয়ার কিংবা একটা আ অনার্স লেভেল শেষ করার পরেই যে রিসার্চ করা যায়, এটা একটা আমাদের আসলে একটা ভুল ধারণা। তো আমি আসলে অনেক চেষ্টা করছি, বাট যেটা বললাম এটা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল যে কিভাবে এখন আর জিনিসটা হচ্ছে কিছু না জেনে আসলে শুরু করা যায় না। পরবর্তীতে আমার এক বড় ভাই সাইদ আনোয়ার অনুজ ভাই, উনি বর্তমানে আলবার্টা ইউনিভার্সিটিতে আছেন। তো একমাত্র এই বড় ভাই তখন মানে বলছিল যে না, আসলে রিসার্চ আসলে এমন এক জিনিস যেকোনো জায়গা থেকে আসলে শিখা যায়। তো আমি আস্তে, আস্তে আসলে ভাইয়ের গাইডলাইন ধরে আসলে শুরু করি। আমার ওইখান থেকে আমার যাত্রা শুরু। যে রিসার্চ আসলে জানা। ভাই খুব আমাকে সত্যি বলতে ভাই আমার হাতে ধরে অনেক কিছু শিখাইছে। ওই যে 2-1 থাকতেই, অর্থাৎ আমি 2nd ইয়ার থাকতেই ডিরেক্টলি আসলে রিসার্চ এর সাথে ইনভলভ হই ভাইয়ের সাথে। তখন আস্তে, আস্তে যখন ভাই আমারে যেটা বলল যে আমাদের দেশেটা আসলে সত্যি বলতে আ ওয়েট ল্যাবে মানে এক্সপেরিমেন্টাল কাজ করা খুবই ডিফিকাল্ট। আর যে ল্যাব ফেসিলিটি বা অন্যান্য যে জিনিসগুলো আছে এগুলো খুবই কঠিন বিষয়। তো ভাই আমাকে যেটা সাজেস্ট করল যে যদি এখান থেকেই কাজ করা যায়, তাহলে কম্পিটিশনাল যে কাজগুলো আছে এগুলো থেকে স্টার্ট করা আরকি। তখন থেকেই আসলে আমার কম্পিটিশন নিয়ে কাজ শুরু করা। ভাইয়ের সাথেই শুরু করা। ভাই আমাকে টাস্ক দিত, আমি করতাম। তো এইভাবে আসলে আমার সাথে রিসার্চ এর সাথে ইনভলভ হওয়া। তো আস্তে, আস্তে যখন আমি 4th ইয়ারে যাই, তখন পরবর্তীতে আমাকে আ একটা আমাদের প্রফেসর জাকির স্যার উনি আমাকে অপরচুনিটি দেয়। ধরতে গেলে আসলে আমাকে টোটালি ইন্ডিপেন্ডেন্স দিয়ে দেয় আরকি, যে একটা প্রজেক্ট দাঁড় করানো বা কাজ করানো। এবং ওই সময়ের ভিতরে আসলে আমরা অলরেডি আসলে অ বিভিন্ন কনফারেন্সে অলরেডি অ্যাটেন্ড করি। অনুজ ভাইয়ের সাথে আমি ২ ১ টা কনফারেন্সে যাই, আমরা কাজ শুরু করি। সো 3rd ইয়ার মূলত 3rd ইয়ার থেকে আমি মূলত একদম ধরতে গেলে কাজে ইনভলভ হয়ে যাই, বা আমার একদম পুরা রিসার্চ শুরু হয়ে যায়। এবং আমি যখন গ্র্যাজুয়েশন শেষ করি ২০২০ সালে, অলরেডি আমার তখন ৪ টা পেপার হয়ে যায় আরকি। সো মানে আমি অনার্স শেষ করার আগেই, আমার রেজাল্টের আগেই আমার টোটাল ৬ টা পেপার পাবলিশড হয়ে যায়। সো বাট যেটা সমস্যা হয় আমাদের যখন ২০২০ সালে আমাদের যখন তোর এই আ মানে আমাদের পরীক্ষা শেষ, তখন ঠিক সেই মুহূর্তে আসলে এই COVID-19 যে COVID-19 টা আসে। মানে একটা প্যান্ডেমিক সিচুয়েশন, এটা আমরা সবাই জানি খুবই ডিফিকাল্ট একটা সিচুয়েশন। এবং এই প্যান্ডেমিক এর সময় আসলে মানে ধরতে গেলে একটা মানে খুব কঠিন সময়ের ভিতর যাইতে হয় আরকি। এই যে সত্যি বলতে আমার গ্র্যাজুয়েশন শেষ হয়। ঠিক সেই মুহূর্তে হচ্ছে আমার আব্বা দেশের বাইরে থাকেন। সো আমার আব্বা হচ্ছে দেশে বেড়াতে আসেন। সো পেন্ডিং এর কারণেই তোর আমার আব্বা দেশে আটকা পড়ে যায়। সো আটকা পড়ে গেলে তখন তো বুঝা যায় আমার আব্বা যেহেতু আমাদের পরিবারের একমাত্র এবং আমার আব্বার জন্য আমি এতটুকু। সো ঠিক সেই মুহূর্তে যখন আমার আব্বু যখন হচ্ছে তোর দেশে যখন আটকা পড়ে যায়,
তখন ওই সময়টাতে আমার আব্বা দেশে যেতে পারতেছেন না, এবং আমিও মাত্র আসলে এই মানে পরীক্ষা দিয়ে আসলাম, আমিও তখন কোভিডের সময় কোনো কিছু করতে পারতেছি না। ঠিক সে সময়টাই আসলে মূলত ডিফিকাল্টটা আসে। সো ওই সময়টা আসলে কঠোর পরিশ্রম করতে হয়। তো তখন যেটা হয়, তখন আমি আমার নতুন বিয়েও করি আসলে সত্যি বলতে। তখন আমার নতুন বিয়ে হয়। তো সব মিলাই আমি একটা খুব কঠিন সিচুয়েশন এর ভিতরে যাই। আমার আব্বু যাইতে পারতেছিল না। আমি কোনো জব পাইতেছিলাম না। তখন আমি টিউশন শুরু করি। বা অনেক টিউশন করি, যেহেতু আমার ফ্যামিলিকে সাপোর্ট দিতে হচ্ছিল। আমার আব্বু যাইতে পারতেছিল না। আমার আব্বা সত্যি বলতে অনেক পরিশ্রম করছে বা যাওয়ার জন্য অনেক চেষ্টা করছে, যেহেতু আরকি। তো পরবর্তীতে এই সময়টার ভিতরেই তো আমি যেটা করলাম যে, এই সময়টার ভিতরে যেহেতু এখন ঘরে বসা, সেই সময়টার ভিতরে আমি ফুল টাইম যে ইনভেস্টমেন্ট, সেটা আমি আসলে রিসার্চ এ করছি। যেটা সত্যি কথা। যখন দেখলাম আমি একটা সময়ের ভিতরে আটকা পড়ে গেলাম যে আসলে আমাদের কোনো কিছু করার ইয়া নাই। তখন আমি এই সময়টাতে আমি যেটা করছি যে, কম্পিটিশনাল যে বেসিক যে টেকনিক গুলো আছে, যেমন আমি প্রোগ্রামিং যে আছে ওটা আমি শিখে ফেলি, এবং মেশিন লার্নিং যেটা আছে ওটা আমি শিখে ফেলি, এবং আমি ডিরেক্ট রিসার্চ এ ইনভলভ হয়ে যাই। এবং তখনই আমি হচ্ছে ফুল রিসার্চ এ যে ইয়া করি। আমি দিনের বেলা টিউশনি করতাম, এবং রাতে দেখা যেত আমি হচ্ছে ৪টা, ৫টা এবং ভোর। সো আমি হচ্ছে সারারাতই দেখা যেত পড়ালেখা করছি, অথবা কোন একটা কাজ করতেছি বা রিসার্চ এ ইনভলভ হই আরকি। এবং সেই সাথে আমি আবার তখনই, যেহেতু আমাদের গ্র্যাজুয়েশনও শেষ, তো সেই সাথে আমি আবার প্রফেসরদের মেইলিং করাও শুরু করি। সো ১ম সত্যি বলতে প্রফেসরদের মেইলিং করে কোনো রেসপন্স পাই নাই, বা পাওয়া যাইত না সত্যি বলতে। তখন আমি আবার আমার ওই বড় ভাই অনুজ ভাইয়ের সাথে কথা বললাম যে, "ভাই এরকম মেইলিং করি, কোনো রেসপন্স আসে না ভাই।" তখন আমি আসলে, এখন আমি আসলে যেটা দেখলাম, সো আমি তখন ভাই আমারে কিছু সাজেশন দিছিল। সো সাজেশন গুলো দেওয়ার পর আমি যখন মেইলিং করা শুরু করি, আসলে সবকিছুর একটা ফরমেট আছে। যে জিনিসটা হচ্ছে, আমরা যখন কাউকে কোনো কিছু এক্সপ্রেস করব, এই এক্সপ্রেশনটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা আসলে যেটা বুঝা যায়। তখন থেকে দেখা যায় আমি হচ্ছে তখন 99% আসলে ধরতে গেলে, আমি যদি ১০ জনের প্রফেসরকে মেইল করতাম এবং সবার থেকে মোটামুটি পজিটিভ রেসপন্স পাইতাম। বাট যেহেতু এটা প্যান্ডেমিক সময় ছিল এবং আমিও হচ্ছে এদিকে সময় দিতে হইতো, বা একটা খুব ডিফিকাল্ট সময়ের ভিতর ছিল। তো যাই হোক, আস্তে, আস্তে দেখা গেল আমি ইউএস এর কিছু প্রফেসর থেকে ভালো রেসপন্স পাই, এবং জাপান থেকে কিছু রেসপন্স পাই। ওদের সাথে যেহেতু আমি কাজ করতাম বা ইয়া করতাম। সো আমি ওদের সাথে তখন এই বাংলাদেশ থেকে আসলে ওদের সাথে আমি কাজে ইনভলভ হয়ে যাওয়ার চেষ্টা করি আরকি। সো আমি বাংলাদেশ থেকে সরাসরি জাপানের যে প্রফেসর ছিল, উনার সাথে আমি কাজে ডিরেক্ট ইনভলভ হয়ে যাই। যে উনার সাথে কাজ করা শুরু করে দিই। কিন্তু আমি হচ্ছে তখনও আসলে ইউএসএ কিংবা জাপান, তখন আমি এন্ট্রি করতে পারছিলাম না, বা কোন ধরনের অপরচুনিটি ছিল না। তখন হচ্ছে ভিসা একদম টোটালি সবকিছু অফ, অ্যাডমিশন বা সবকিছু অফ। সো তখন, এবং আমার আব্বু হচ্ছে তোর এই দেশ যাইতে পারতেছিল না। সো খুবই একটা ডিফিকাল্ট একটা সিচুয়েশন, এবং সব মিলাই একটা খুবই ডিফিকাল্ট একটা সিচুয়েশন হচ্ছিল। তো পরবর্তীতে যখন খুলে আমি, তখন একটা ফিন্যান্সিয়াল প্রবলেমও ছিল, যার কারণে আমি তখন, আমার কিন্তু ইউএসএ থেকেও তোর মানে ২০২০ সালে আমার ইউএসএ থেকেও কিছু পজিটিভ রেসপন্স ছিল। তো জাপান থেকেও পজিটিভ রেসপন্স ছিল। তখন আসলে সবকিছু বিবেচনা করে আমি চিন্তা করলাম ইউএসএ যাওয়া খুবই টাইম কনজিউমিং। কারণ আমি যদি ফল ধরি, আমাকে অগাস্টে যেতে হবে। তখন ছিল তোর মনে কর ডিসেম্বর, ২০২১ সালের কথা। ডিসেম্বর, আমার অগাস্ট পর্যন্ত ওয়েট করা বাংলাদেশে। আমার এখানে ফ্যামিলিগত অনেক সমস্যা হচ্ছিল। তখন আমি চিন্তা করলাম যে যত দ্রুত সম্ভব আমি যদি কোন জায়গায় মুভ করতে পারি, সেটা হচ্ছে, এবং খুব ইজিলি ফিন্যান্সিয়াল যে বা সবকিছু মিলাই আমি যদি খুব দ্রুত যদি চলে যেতে পারি। সো আমি হচ্ছে তখন আসলে জাপানকে সিলেক্ট করি। তো যেটা বললাম, তখন আসলে সত্যি বলতে অনেক একটা মানে ফিন্যান্সিয়াল, আসলে দেশে মুভ করা যায় আসলে ফুল ফান্ড থাকলেও যাইতে একটা প্রিপারেশন লাগে, অনেক টাকা লাগে। যেহেতু আমার মনে কর আমাদের একমাত্র ইনকাম সোর্স আমার আব্বা ছিল, এবং আমাদের পুরো পরিবারকে আব্বা দেখতো, আমাকে পুরো আব্বা দেখতো। তো আব্বা যেহেতু ১ বছর আটকা পড়ে যায়। সো এটা আসলে কি কোডিং সিচুয়েশন, যারা এই জিনিসটা বুঝে, সেটা যেহেতু আমার আব্বা আমাদের মাথার ছাদ। তো ফরচুনেটলি আমার আব্বু হচ্ছে তখন, ঠিক আমার আব্বাও তখন হচ্ছে চলে যেতে পারে। যখন ভিসা খুলে আমার আব্বা খুব দ্রুত চলে যায়। সো আব্বা যখন চলে যায়, আমি একটু রিল্যাক্স হইতে পারি যে, যেহেতু আমার আব্বা যাইতে পারছে। তখন আমিও আস্তে, আস্তে তোর এই জাপানের দিকে মুভ করার চেষ্টা করি। সো আল্টিমেটলি সব হইলো, ভিসা খুললো। আমি সবকিছু পেলাম, এবং ২০২২ সালের এপ্রিলে আমি জাপানে সরাসরি চলে আসি। তো আসি আমি রিসার্চ স্টুডেন্ট হিসেবে। রিসার্চ স্টুডেন্ট হিসেবে আসি আমি এখানে ডিরেক্ট একটা গবেষণা নিয়ে, মানে রিসার্চ কাজে জড়াই পড়ি। সো পরবর্তীতে আমার মানে রিসার্চ এর শুরু হওয়ার পরেই আসলে বিভিন্ন কাজে ইনভলভ হয়। তখন আমি কিউটোতে আসার পরেই, আসলে সত্যি বলতে কিউটো ইউনিভার্সিটিতে আসছিলাম। আসার পরেই রিসার্চ স্টুডেন্ট হিসেবে আমি যেখানে ইনভলভ কাজ করি। সো আমি খুব দ্রুতই আসলে সফলতা পাই। সফলতা পাই বলতে, আমি যে আমার যে ইয়াটা ছিল, তো এখানে আসলে ওদের আগে থেকে আমার একটা বড় অ্যাডভান্টেজ ছিল। আমি যেটা বললাম, আমি ২০২০ সালে বা কোভিড এর যে সময়টা আছে, এটাতে আমি আমার জাস্ট ডাটা এনালাইসিস যে স্কিলটা আছে, ওটা আমি বরাবর ডেভেলপ করছি। স্কিলটা আমি বারবার মানে অনেক ডেভেলপ করছি। তো যার কারণে আমি এখানে আসার সাথে, সাথে যেটা ছিল, ওদের কাছে অনেক ডাটা ছিল। আ যেহেতু ওরা কিউটো ইউনিভার্সিটি জাপানের ওয়ান অফ দ্যা বেস্ট ইউনিভার্সিটি, এবং তাদের অনেক প্রচুর কাজ হয়। সো ওদের কাছে অনেক ডাটা ছিল। কিন্তু ওই ডাটাগুলো আসলে এনালাইসিস করার মতো কেউ ছিল না।
তো আমি যখন আসি যে তখন আমাকে আমার ওই প্রফেসর বলল যে, "আমার কাছে এরকম ডাটা আছে। তুমি কি এগুলো এনালাইজ করতে পারবে কিনা?" যদিও আমি প্রিভিয়াসলি আসলে এরকম ডাটা কখনো আমি হ্যান্ডেল করি নাই বা দেখি নাই। বাট আমি তখন মানে যেহেতু আমি আসলে ডাটা এনালাইসিস একটা কিছু স্কিল শিখছি এবং প্রোগ্রামিং শিখছি, আমি বলছিলাম যে, "হ্যাঁ, পারবো।" সো তখন থেকে আসলে আমার কাজটা শুরু হয় এবং আমি খুব অল্প সময়ের ভিতরে আসলে একটা সাকসেস পাই এবং খুব মানে আমি কিউটি ইউনিভার্সিটি ১ বছরের ভিতরেই আসলে একটা প্রজেক্ট শেষ করি এবং আরো একটা প্রজেক্ট আমি শুরু করি। সো সে অবস্থায় আমি আসলে আবার যেহেতু বললাম আমি আসলে জাপানে থাকা আমার জন্য দিন, দিন খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। জাপানে খুব মানে জাপানে আসলে থাকা নিয়ে কোন সমস্যা নাই। জাপানে সেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রবলেম। সো মানে ল্যাঙ্গুয়েজ ছাড়া এখানে আসলে চলা খুবই কঠিন এবং আমি যে ডিপার্টমেন্টে ছিলাম এখানে প্রতিটা সেমিনার এবং প্রতিটা ইভেন যে কোর্স ইভেন আমাদের ল্যাবের প্রতিটা মেম্বারই ছিল আসলে জাপানিজে কথা বলতো। সো দেখা যেত আমি যখন আমার কোনো একটা ল্যাব মেম্বারের সাথে কথা বলতে হইতো, আমার যে প্রফেসর ছিল সে এসে আমাদের হচ্ছে কি ট্রান্সলেটর হিসেবে কাজ করতে হইতো। অর্থাৎ আমি কাউকে কিছু বুঝাইতে পারতাম না। সো তারা ভালোমতো ইংলিশ বুঝতো না। তো দেখা যেত আমার প্রফেসরকে লাগতো। আমি আমার ল্যাবমেটের সাথে কথা বলতে চাচ্ছি, ওরা কিছু বুঝতেছে না বা ওর কথা আমি বুঝতেছি না। সো এই যে একটা মানে এখানে যে কমিউনিকেশন গ্যাপ হয়, দেখা যায় তো অনেক ধরনের সমস্যা হয়। আরো একটা সমস্যা হইতো যে টাইম নিয়ে। সো আমার যে ওই প্রিভিয়াস ল্যাবে আমার প্রফেসর একটু বেশি স্ট্রিক্ট ছিল যে সকাল ৯ টা থেকে যাইতে হবে রাত ১০টা ১১টা পর্যন্ত কাজ করতে। আমার আবার এটা পছন্দ ছিল না। তো যাই হোক সব মিলাই আমি পরবর্তীতে ডিসিশন নিলাম যে আমি এখান থেকে চলে যাব। আমি আবার ইউএসএ তে নক দেওয়া শুরু করি। তো ইউএসএ তে নক দেওয়া শুরু করার পরে তখনই আমি আসলে খুব ভালো রেসপন্স পাই কয়েকটা প্রফেসরের কাছ থেকে। তো ভাবলাম চলে যাব বা ইয়াতে এবং আমি তখন কিন্তু ওই বছরই আসলে আমি মাস্টার্স এর জন্য আ ইউবি থেকেই আসলে পজিটিভ রেসপন্স পাই এবং আমি ওখানে সুযোগও পাই। এবং প্রফেসর ফান্ডও ছিল। বাট আমি যাইতে পারি নাই। যেটার কারণ হচ্ছে সেটা হচ্ছিল তখন টিউশন ফিটা ওয়েভার ছিল না আরকি ওই প্রোগ্রামের। তো আমি প্রফেসরের সাথে কথা বললাম যে, "তুমি তো ফান্ড দিবা বলছো, ঠিক আছে।" সে ফান্ডটা খুব ভালো দিচ্ছিল। পিএইচডিতে যেটা দেয় সেটাই দিচ্ছিল। কিন্তু টিউশন ফিটা ওয়েভার ছিল না এবং সেই জিনিসটা সেও জানত না। পরবর্তীতে সে ডিরেক্টরের সাথে কথা বলে। ডিরেক্টরের সাথে কথা বললা বলে যে জানতে পারল যে না মাস্টার্সের জন্য ওই প্রোগ্রামের জন্য আসলে টিউশন ফির কোনো ওয়েভারের সিস্টেম নাই। পরবর্তীতে আমি তারা তো বললাম যে, "দেখো যদি শুধু টিউশন ফি করে চলা আসলে ইউএসএ তো অনেক ফান্ড দিচ্ছে ঠিক আছে। বাট আ টিউশন ফি করে দেওয়া মানে খুবই কঠিন যে টিউশন ফি অনেক কস্ট।" পরবর্তীতে আমি আসলে ওটা ড্রপ আউট করি ওই প্ল্যানটা। আমি আবার অন্যদিকে মুভ করার চেষ্টা করি। ঠিক সেই মুহূর্তে আমি অস্ট্রেলিয়া থেকে একটা অফার পাই। ইউনিভার্সিটি অফ অ্যাডিলেড থেকে। সেটাও মাস্টার্সের। তো ওইখানে আমার ইন্টারভিউ হয় বা সবকিছু মোটামুটি আমি ডকুমেন্টও পেয়ে যাই। সত্যি বলতে কনসেন্ট লেটার পেয়ে যাই প্রফেসরের। তো ঠিক সেই মুহূর্তে আবার আমাকে ওই ইউএস এর যে প্রফেসর উনি আবার আমার সাথে মানে ওর সাথে আমার আবার মাঝে, মাঝে একটু ভালো সম্পর্ক ছিল। তো মাঝে, মাঝে ওর সাথে আমার দেখা যেত মিটিং হইতো বা কোনো একটা বিষয়ে ডিসকাশন করতাম। তো হঠাৎ সে আমাকে একদিন বলল যে, "তোমার তাইলে আ তোমার প্ল্যান কি?" পরে আমি তাকে বললাম, "দেখো আমি চিন্তা করতেছি আমি অস্ট্রেলিয়া চলে যাবো।" তো সে বলে যে, "তুমি তাইলে আ এক কাজ করো। তুমি আমার ল্যাবে আসো, ডিরেক্ট পিএইচডি তে আসো। পিএইচডি তে আসলে ফান্ডও ভালো হবে। তুমি টিউশন ফি, হেলথ ইন্সুরেন্স সবই ওইবার পাবা। সো তোমার জন্য আমার একটা আইডিয়া মানে সাজেশন আছে। তুমি অস্ট্রেলিয়ার প্ল্যানটা ড্রপ আউট করো এবং তুমি আমার এক স্টুডেন্ট আছে সে হচ্ছে ন্যাশনাল সেন্টার অফ নিউরোলজি এখন যেখানে আমি কাজ করি সেটা হচ্ছে ডিরেক্টরশিপ। হ্যাঁ, সো তুমি হচ্ছে ওইখানে যাও। তুমি ওইখানে কাজ করো। অ্যাকচুয়ালি তুমি তো ডাটা এনালাইসিস করো। তোমার অলরেডি হচ্ছে ল্যাব এক্সপেরিয়েন্স ও নাই। সো মোটামুটি তুমি ওর কাছ থেকে শিখো। যেহেতু আমার স্টুডেন্ট আমি ওরে জানি এবং আমরা প্যারালাল ওয়ার্ক করি এবং আমাদের সেম কোলাবোরেটিভ প্রজেক্ট আছে। তুমি যদি ওইখানে যাও তাহলে তুমি হচ্ছে যে আমাদের যে ল্যাবের যে ইয়াগুলো আছে সেগুলো তুমি শিখতে পারবা। তো আমি আসলে তখন কোনো কিছু চিন্তা না করেই আমি তখন এখানে চলে আসি। তখন আসলে সত্যি বলতে এখানে বেশ কয়েকটা ফ্যাক্টর কাজ করে। আমার জাপান থাকাও দরকার ছিল। তখন আমার আসলে জাপান থাকাটাই খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ আমার ওয়াইফের তখন ট্রিটমেন্ট চলতেছিল। সো আমি হচ্ছে জাপানে স্টে করা আমার খুব দরকার ছিল। সো এজন্য আমার জাপান স্টের সুযোগ থাকলে আছে বলে আমি পরে এখানে প্রপোজালটা অ্যাকসেপ্ট করে ফেলি। পরে আমি হচ্ছে টোকিওতে চলে আসি। টোকিওতে এসেই আসলে এখানে যেটা মানে আমি তো আগে খুবই ডাটা এনালাইসিস করতাম। তো এখানে হচ্ছে আমাকে যেটা শেখানো হয় মূলত আসলে ওয়েট লেবার এক্সপেরিমেন্ট গুলা আরকি। যত ধরনের এখন বেসিক যত এক্সপেরিমেন্ট আছে আমি এখানে সব শিখি। এবং খুব অল্প সময়ের ভিতরে আমি অলরেডি আমার হচ্ছে ১ বছর হচ্ছে এবং খুব অল্প সময়ের ভিতরে আমি আসলে এই এই অলরেডি এখানে আমি ৩ টা প্রজেক্ট কমপ্লিট করা। অর্থাৎ যে প্রজেক্টটা কমপ্লিট হয়েছে সেখানে আমি হচ্ছে আসলে মনে করেন ৩ টা পেপার পাওয়ার মতো কাজ হয়ে গেছে। সো আমরা খুব শীঘ্রই যাবো এবং আমি বিভিন্ন ধরনের কনফারেন্সে অ্যাটেন্ড করি। পরবর্তীতে ইউএবি তে আবার অ্যাপ্লিকেশন করি এবং তখন আমার পেপার অলরেডি আরো স্ট্রং হয়ে যায়। আমার পেপার তখন ১২ টা পেপার হয়। কিউতো ইউনিভার্সিটি থেকে একটা পেপার হয়। আর সবকিছু মিলিয়ে আমার পেপার থাকে ১২ টা। আমি যখন পিএইচডি তে এপ্লাই করি। সাইটেশন তখন প্রায় ৮০০ র কাছাকাছি থাকে। তো আমি যখন অ্যাপ্লিকেশন করি তখন আসলে যখন আ আমার সত্যি বলতে এখানেই আসলে যে জিনিসটা আমি মানে ডিরেক্ট এই প্রফেসরের সাথে কোলাবোরেশন থাকলে একটা অ্যাডভান্টেজ আমি যেটা পাইলাম। সো আমার এসওপি
কিংবা সিবি, এলওআর সবকিছু কিন্তু ওই প্রফেসরটাই রিভিউ করে। এই ইউএবি যে প্রফেসর ছিল আমার। এবং উনি আমাকে বিভিন্ন ধরনের সাজেশন দেয় যে কিভাবে আসলে এসওপি গুলো। তো আমি আসলে এখান থেকে অনেক কিছু শিখতে পারছি। তো আমি এই কথাগুলো বলব, এসওপি প্রিপারেশনের এই জিনিসগুলো আমি শেয়ার করতে চাই। কারণ এখানে অনেকে শুনতে যারা হায়ার স্টাডিজ এর জন্য আছে। সো এসওপি জিনিসটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখা যায় তো আমি যে এসওপি রেডি করছি, এসওপি কিন্তু একদিনেও রেডি করা যায়। আবার এসওপি কিন্তু ১ মাস লাগায়ও রেডি করা যায়। ২ মাস লাগায়ও রেডি করা যায়। সো মানে এসওপি জিনিসটা হচ্ছে এটা, যত সময় দিব আমরা, যত পলিশ করব এসওপিটা তত স্ট্রং, তত ইয়া হবে আরকি। আমি সময় দিয়ে লিখবো, আমি যতগুলো অর্গানাইজড করব। সো একদিনেও এসওপি লেখা যায়। মানে অনেক টাইম ধরে এসওপি লেখা যায়। সো এসওপিটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস। আমি তাকে অলওয়েজ আপডেটের উপর রাখবো। হ্যাঁ, আপডেটের উপর রাখবো। আর এসওপি জিনিসটা হচ্ছে আসলে দেখা যায় যে অলওয়েজ আমার নিজের উপর শুধু থিঙ্ক করে না, আমি যে প্রোগ্রামে এপ্লাই করতেছি সেই প্রোগ্রামটার উপরে ফোকাস করা অনেক গুরুত্বপূর্ণ। তো এই প্রফেসর আমাকে এই জিনিসগুলো যখন শিখায় এবং উনি আমাকে একটা ড্রাফট পাঠায়। ড্রাফট পাঠায় বলতে উনি আমাকে হচ্ছে এসওপির বিভিন্ন প্যারা কিভাবে লিখতে হয় এবং কিভাবে আমার ট্রানজিশন গুলো করতে হবে, এগুলো নিয়ে উনি আমাকে একটা ড্রাফট পাঠায়। সো আমি পরবর্তী আমার যে এসওপি ছিল আমি আমার এসওপিটাকে এই ড্রাফটে দিই। তো এখানে যেটা সবচেয়ে বড় মানে আমাদের ল্যাকিংস বা আমরা যেটা সবচেয়ে ভুল করি আরকি। সো আমরা আসলে ডক্টরাল প্রোগ্রামের জন্য আমরা এপ্লাই করি। কিন্তু আমাদের সবাই মানে ডক্টরাল প্রোগ্রাম বলতে আসলে বুঝি এটা আসলে ট্রেনিং। অর্থাৎ ওরা আমাদের শিখাবে। বাট আমাদের ক্ষেত্রে আমরা দেখা যায়, আমরা বাঙালি যারা আছি আমাদের ক্ষেত্রে দেখা যায় আমরা হচ্ছে অলওয়েজ এসওপি তে এটাই বুঝাইতে যে আমি সবকিছু পারি। সো অ্যাকচুয়ালি এসওপি এই কারণে দেয় যে ওটা এটা দেখতে চায় না যে তুমি সবকিছু পারো। ওরা এটাই দেখতে চায় যে তুমি কি শিখতে পারো। সো একে কথাটির ভিতরে আসলে ২ টা মানে হিউজ একটা ডিফারেন্স আছে যে সবকিছু পারি আর কি শিখতে পারো। সো ওরা আসলে ফোকাস করে যে ওরা এমন স্টুডেন্ট নিতে চায় যারা হচ্ছে আসলে শিখতে পারবে। কারণ এই পিএইচডি আসলে শিখান। পিএইচডি হচ্ছে তো আমাদেরকে ট্রেনিং দিবে, রিসার্চ করবে, আমাদের ট্রেনিং দিবে। সো আমরা কতটুকু শিখতে পারি সেই ক্যাপাবিলিটি আমাদের জানা। সেটার জন্যই আসলে এসওপি। সো ওইভাবে হচ্ছে অর্গানাইজ করে লিখতে হয় যে আমি কতটুকু শিখতে পারি। আমি অলরেডি এখান থেকে দেখা যায় আমরা যেটা করি আমাদের ইয়াতে আমি রিসার্চে এতটা অ্যাচিভমেন্ট করছি। কিন্তু আমরা এটা খুব কম মেনশন করি যে আমরা এই জিনিসটা শিখছি। কিন্তু আমরা শিখার উপর কম জোর দিই। সো এসওপি সবচেয়ে বড় এই জিনিসটা যখন আমি শিখি মানে ওই প্রফেসর আমাকে যখন এই জিনিসগুলো বুঝালো আমি তখন এই জিনিসগুলো ইমপ্রুভ করি। তারপর আরো একটা জিনিস যেটা হচ্ছে আমি দেখা যেত যে আমি কোন একটা ইয়াতে আমরা যেটা করি, আমি একটা প্রফেসরের সাথে ডিসকাশন করলাম। ডিসকাশন করার পরে আমি এসওপি লিখলাম ওই প্রফেসরকে কেন দিই। তো এটাও একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। তো এটা হচ্ছে যে আমাদের যে ইয়াটা আছে সেটা হচ্ছে খুব ন্যারো হয়ে যায় আরকি। সো তা ওই প্রফেসর আমাকে যেটা বলল যে, "তুমি আমার সাথে কথা আছে বা তুমি আমার লেভেল আসবে এটা নো দাও, এটা সমস্যা নেই। বাট তোমাকে অলওয়েজ স্কোপ বাড়াইতে হবে।" অর্থাৎ তুমি হচ্ছে তোমার যে ইয়াটা আছে স্কোপটাকে ন্যারো না করে তুমি এটাকে ব্রড করতে হবে। যাতে তুমি অনেকগুলো প্রফেসরের কাছে অ্যাক্সেস থাকে। অর্থাৎ অনেকেই, কারণ এখানে তো আসলে একজনের ডিসিশন না। যখন সেন্ট্রাল তো অ্যাপ্লিকেশন হয় তখন আসলে একজনের উপর না থাকে না। তখন এই আমি তখন এই যে উনি বলল যে, "তুমি তাইলে হচ্ছে কি করো এটাকে তুমি কোন স্পেসিফিক না হয়ে, বেশি স্পেসিফিক না হয়ে তুমি জাস্ট একটা ব্রড ফিল্ড ধরো।" ব্রড ফিল্ড ধরে সো আমি ওইভাবে যখন এসওপি রেডি করি তখন আমি খুব দ্রুতই আসলে ইয়া পেয়ে যাই। পরে ওই প্রফেসর আমাকে হচ্ছে ইন্টারভিউর জন্য ট্রেনিং দেয়। আসলে জাপানিজরা একটু ইয়া হয়। ওই প্রফেসরও জাপানিজ। সো খুবই একটু খুঁতখুঁতে হয় আরকি। আমার সিভি বা এসওপি নিয়ে আমাকে প্রচুর মানে প্যারা দেয়। প্যারা দিচ্ছে হচ্ছে আসলে অনেক কিছু শিখছি। আমার এসওপি হচ্ছে ৪ বার ও রিভিউ করে। ৪ বার সে আমাকে চেঞ্জ করায়। আমার সিভিও সেম ৩ থেকে ৪ বার আমাকে আপডেট করতে হয়। এই যে সবকিছু। আর দেন যখন আমি এখান থেকে ইন্টারভিউর কল পেয়ে যাই, তখন সে হচ্ছে তার যে ইয়া আছে এখানে আবার আমাকে হচ্ছে ইন্টারভিউর জন্য প্রিপারেশন ট্রেনিং আরকি। সেটা ছিল আমার উপর আরেক স্টিম রোলার। মানে প্রতিদিন দেখা যেত আমি ল্যাবে কাজ শেষ করার পরে সে আমাকে একটা সময় দিত। ১ ঘন্টা তার কাছে আমার এই যে ইন্টারভিউ দিতে হইতো। হ্যাঁ? তা মানে আর এদের ইন্টারভিউ তো মানে ট্রেনিং বলতে আসলে পরে দেখা গেল আমি যখন ইন্টারভিউতে যাই, তো এটা অনেক হেল্প করছে। যেটা হচ্ছে তো ইন্টারভিউর ক্ষেত্রে যেটা এটাই আমাকে বারবার আসলে ওরাই আমাকে ইন্টারভিউতে এটাই বুঝাইছে যে সবসময় এটাই মানে এক্সপ্রেস করার জন্য যে আমি শিখতে চাই। এটা না মানে এটা কম এক্সপ্রেস করার জন্য আমি সব পারি। যে আসলে যে পারা জিনিসটা মানে আমাদের যেটা হয় আমরা সব পারি, আমি সব পারি, সব পারি। এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে হবে। আমার ভিতরে এটা ছিল যে না আমি সব পারি। তো আমাকে ওই প্রফেসর মানে আমার আমার যে বর্তমান পিআই এবং আমার যেই প্রফেসরটা ছিল সে আমাকে এটাই বুঝাতে চেষ্টা করছিল যে তুমি পিএইচডি তে শিখতে যাবা। সো আমার আসলে যখন এই জিনিসগুলো আমি ডেভেলপ করলাম, আমি যখন ইন্টারভিউতে যাই, আমার অনেক কনফিডেন্স বুস্ট আপ ছিল। যে আমার ২ টা ইন্টারভিউ যে প্রফেসর হয়। তো আল্টিমেটলি আমার প্রোফাইল অনেক ভালো ছিল। তো আমার যে প্রফেসর আমার কোয়েশ্চেন গুলো আসলে অত কঠিনও করে নাই। সে আমাকে ডিরেক্ট এসে বলে যে, "তোমার আসলে প্রোফাইল তোমাকে এত কোয়েশ্চেন তোমার ১২ টা পেপার অলরেডি এবং তোমার অলরেডি কিছু পেপার রিভিউ তে আছে। খুব ভালো জার্নালে কিউত ইউনিভার্সিটিতে কাজ করছি।" তো পরবর্তীতে আমি ওখান থেকে অফার পেয়ে যাই। অফার পেয়ে গেলে তো এখন এই হলো জার্নি। আরেকটা বিষয় হচ্ছে এলওআর এর ব্যাপারেও ওই প্রফেসর আমাকে সরাসরি আসলে বলে যে, "তুমি দরকার হলে আমি তোমাকে বলে দিচ্ছি। এভাবে তুমি এলওআর গুলো তোমার দরকার হলে তুমি তোমার প্রফেসরদের বলে দিবা। তোমার যেহেতু তুমি যদি বাংলাদেশ থেকে রিকমেন্ডেশন লেটার নাও, তাহলে ওদেরকেও এই জিনিসগুলো বলে দিবা। ইউএস এর এলওআর এর ভিতরে কিছু ফরমেট আছে।" তো
তো যে জিনিসগুলো হচ্ছে আমরা আসলে ফলো করি না বা ইয়া করি না, ঠিক আছে? সো আমার একটা রিকমেন্ডেশন ছিল বাংলাদেশ থেকে, আমার ইয়া থেকে। সো এখানে আরো একটা বিষয় যে এলওয়ারের ক্ষেত্রে আরো উনি যেটা বলছিল যে এলওয়ার মানে আমরা ক্ষেত্রে দেখা যাচ্ছে রিকমেন্ডেশন আমরা নিয়ে এমনদের কাছে যে প্রফেসর। সো উনি আমাকে যেটা বলল বা ওরা আমাকে যেটা বলল যে মানে বড় প্রফেসর বা এত কাউকে টার্গেট না, আমি যাদের সাথে কাজ করছি, হ্যাঁ, সে যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয় তার রিকমেন্ডেশন লেটার তার রিকমেন্ডেশন ওই প্রফেসর থেকেও ভাইটাল। কারণ আমি যাদের সাথে কাজ করছি এবং লং টাইম কাজ করছি, সেটা যদি 6 মাস হয়, যাদের সাথে আমি ইভেন আমার কলিগ হইতে পারে, ঠিক আছে? ওইরকম মানুষের রিকমেন্ডেশন অনেক পাওয়ারফুল হবে। যে না আমার সাথে হচ্ছে কি এই যে একজন প্রফেসর যার সাথে আমি কোনো কাজ করলে যে আমাকে হচ্ছে জাস্ট স্টুডেন্ট হিসেবে চিনে, যে আমাকে আসলে তার সাথে আমি কোনো ধরনের রিসার্চ ইনভলভ ছিল না। সো একটা এই রিকমেন্ডেশন লেটার থেকেও যে সে যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়, তার সাথে আমি যদি খুব অল্প সময়ও যদি কাজ করে থাকি, সে যদি এই জিনিসগুলো বলে, তাহলে সেটার ভাইটালনেস অনেক বেশি আরকি। আর এছাড়া আরেকটা জিনিস যেটা হচ্ছে ইউএস এর এলওয়ার কিছু ফরম্যাট থাকে যেটা হচ্ছে আমরা আগে ফলো করতে হচ্ছে। আমাকে বলল যে তুমি হচ্ছে তোমার ওই প্রফেসরদেরকে বলে দিবা যে এই জিনিসগুলো আসলে ইনক্লুড করতে হবে, যে তোমার স্ট্রং জোন। সো শুধুমাত্র তোমার যে স্ট্রং জোন থাকে এটা না, প্রত্যেকটা স্টুডেন্টের উইক পয়েন্টও আছে। সো ওইখানে তোমাকে অবশ্যই উইক পয়েন্ট গুলো মেনশন করতে হবে। সো এগুলো কিন্তু ডিসঅ্যাডভান্টেজ না, এগুলোই আসলে অ্যাডভান্টেজ। তাহলে এটা থেকে বোঝা যায়। এবং আরো আমাকে যেটা শিখাইছে যে এলওয়ার এমন ইয়া করতে হবে যে এই ছেলেটা আমার এখানে যখন আসে তখন এই জিনিসগুলো ছিল এবং সে এই জিনিসগুলো ইমপ্রুভ করছে। সো ইউএস এর এলওয়ার গুলো এভাবে করা হয়, অর্থাৎ উইক পয়েন্ট গুলো দেখাইতে হয় এবং আমাদের গ্রাজুয়াল যে ইমপ্রুভমেন্ট বা গ্রোথ এই জিনিসগুলো এলওয়ার আসলে মেনশন করতে হয় আর কি। তো এইভাবে আমি যখন তোর সবকিছু মোটামুটি ওকে, আমি কিন্তু জিআরইও নাই, আমার মাস্টার্সও নাই, আমার এই টোপেল স্কোর আসলে অত হাই না, 90 নিচে আমার টোপেল স্কোর, সো অত হাই না। সো তো আলটিমেটলি আমি পরে ফুল ফান্ডেড পজিশনে খুব অল্প সময়ের ভিতরে পেয়ে যাই আর কি।